বাচ্চাটির কথা শুনে লোকটি হয়ে উঠল দেশসেরা ব্যবসায়ী। এই দম্পতির ব্যবসা ধ্বংসের পথে এবং সবকিছু হারানোর কথা ছিল। সব আশা হারিয়ে জীবন যখন দেখতে বসেছিল, তখনই কাদের জীবনে এলো একটা ছোট ছেলে। ছোট হলেও তার বুদ্ধি ছিল বিশাল, আর তার কথাই ছিল শক্তি। কার বুদ্ধি আর সাহসে সেই দম্পতির ব্যবসা ফিরে পেল এক নতুন প্রাণ, আর লোকটিও হয়ে উঠল দেশসেরা ব্যবসায়ী। বাচ্চাটার কারণে কাদের জীবন একেবারে বদলে গেল। এই ছোট ছেলেটা যা করলো তা সবাইকে অবাক করে দিয়েছিল, কিন্তু প্রশ্ন হলো কে এই ছেলে, আর তাকে এই দম্পতি কিভাবে বা খুঁজে পেয়েছিল। জানতে হলো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে। আজ আমি ব্যাখ্যা করতে যাচ্ছি এমন একটি অসাধারণ মুভি যার নাম ফস্টার। তাহলে চলুন ঘুরে আসা যাক জিনিয়াস এক বাচ্চার গল্প থেকে। গল্পের শুরুতে এলাকার জয়ী নামের এক দম্পতিকে দেখা যায়। তারা এক হাসপাতালে খুবই বিষণ্ণ হয়ে বসে আছে। তারা অনেক বছর ধরে চাচ্ছিল যে তাদের ঘরে একটি সন্তান আসুক, কিন্তু তাদের এই ইচ্ছা কোনোভাবেই পূরণ হচ্ছিল না। যখন তাদের দুজনেরই মেডিকেল রিপোর্ট স্বাভাবিক আসে, তখন ডাক্তাররাও বুঝতে পারে না আসল সমস্যা কি। ডাক্তার বলেন হয়তো জয়ী কোনো মানসিক আঘাতের কারণে গর্ভধারণ করতে পারছে না। তাই তিনি তাদের বলেন যেন তারা মানসিক চাপ কমিয়ে একটু আনন্দের সঙ্গে সময় কাটাই, কিন্তু তাদের জীবনে যেন সে আনন্দটাই হারিয়ে গিয়েছে। রাতে জয়ী অ্যালেককে বলে কেননা আমরা একটি শিশু দত্তক নিয়ে সেটাকে একটা অনাথ আশ্রমের কার্ডও দেখাই, যেটা হাসপাতালের কেউ একজন তার হাতে ধরিয়ে দিয়ে গিয়েছিল। অ্যালেক শুরুতে রাজি হয় না, কারণ তার মনে হয় অন্য কারো সন্তানকে হয়তো সে সেই ভালোবাসা দিতেই পারবে না। কিন্তু জয়ের খুশি কথা ভেবে সে পরের দিন তাকে নিয়ে অনাথ আশ্রমে চলে যায়। আবেদন ফর্ম পূরণের পর তারা আশ্রমের ইনচার্জ মিস ল্যাং এর সঙ্গে দেখা করেন। তিনি তাদের জিজ্ঞেস করেন তোমাদের কি আগে কোনো সন্তান ছিল। এই প্রশ্ন শুনে তারা দুজনে আবেগপ্রবণ হয়ে পড়ে। এরপর জয়ী বলে একটি দুর্ঘটনার পর থেকে আমি আর সন্তান ধারণ করতে পারি না। এই কথা বলেই সে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু মিস ল্যাং তাকে বেশি কিছু জিজ্ঞেস করেন না। এরপর তিনি তাদের পুরো আশ্রমটি ঘুরিয়ে দেখাতে শুরু করেন। তখন জয়ী নজর করে একটি ছোট ছেলের দিকে। সে আশ্রমের অন্য সব শিশুদের থেকে একেবারেই আলাদা ছিল। ছেলেটি একটি ভদ্রলোকের মতো পোশাক পরেছিল এবং তার মাথায় একটি গোল হ্যাট ছিল। সে জয়ীর দিকে তাকিয়ে মিষ্টি করে হাসছিল। মিস ল্যাং তাদের বলেন আমাদের সব বাচ্চারা স্পেশাল এবং আমরা কাদেরও স্পেশাল পরিবারে পাঠাই। তাই তিনি বলেন দত্তক নেওয়ার প্রক্রিয়াটা একটু সময় সাপেক্ষ হতে পারে। তারা যখন ফিরে যাচ্ছিল, তখন সেই ছোট ছেলেটি জানালা দিয়ে জয়ীর দিকে তাকিয়ে আবারও হাসে এবং তার দিকে হাত নাড়ে। জয়ীও হাসি মুখে হাত নাড়ায় এবং এরপর তারা নিজ নিজ কাজে চলে যায়। অ্যালেক একটি খেলনার কারখানার মালিক ছিল, কিন্তু গত কয়েক বছর ধরে তার খেলনার চাহিদা বাজারে অনেক কমে গিয়েছিল। তাই সে কোন রকমের ব্যাংক থেকে ঋণ নিয়ে ফ্যাক্টরি চালিয়ে যাচ্ছিল এবং অনেক কষ্টে কর্মীদের বেতন দিচ্ছিল। জয়ীও একটি ছোট বইয়ের দোকান চালাতো এবং সে নিজেও বাচ্চাদের জন্য অনেক বই লিখেছিল, কিন্তু গত কয়েক বছর ধরে সেও লেখা বন্ধ করে দিয়েছিল। সেদিন সে তার দোকান আগে ভাগেই বন্ধ করে বাড়ি ফিরে আসে। কিছুক্ষণ পরেই দরজায় কেউ কড়া নাড়ে। জয়ী দরজা খুলে অবাক হয়ে যায়, কারণ তার সামনে দাঁড়িয়ে ছিল সেই একই ছেলে যাকে সে আশ্রমে দেখেছিল। ছেলেটি তার নাম বলে এলি এবং জয়ীর হাতে একটা ফর্ম দিয়ে বলে যে তাদের আবেদনপত্র মঞ্জুর হয়েছে আর মিস ল্যাং তাকে তাদের ছেলে হিসেবে এখানে পাঠিয়েছেন। এলি ঘরে ঢুকে জয়ীর কাছে চা চাই, কিন্তু তার বয়স অনুযায়ী জয়ী তাকে গরম দুধ এনে দেয়। এরপর সে টিভিতে তার জন্য কার্টুন ছেড়ে দেয়, কিন্তু এই বরং খবরের চ্যানেল চালাতে বলে। জয়ের কাছে ছেলেটিকে ভীষণ অদ্ভুত লাগে, আর কিছুই বুঝতে না পেরে সে অ্যালেককে ফোন করে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলে। জয়ী অ্যালেককে জানায় যে সে অনাথ আশ্রমে ফোন করেছিল, কিন্তু কেউ ফোন ধরেনি। তাই সত্যি কি ঘটেছে জানার জন্য সে অ্যালেককে নিয়ে আশ্রমে চলে যায়। রাস্তায় এলি অ্যালেকের সঙ্গে তার ব্যবসা আর দেশে আর্থিক মন্দা নিয়ে কথা বলতে শুরু করে, যা শুনে অ্যালেকও অবাক হয়ে যায়। কিন্তু একটা 6 বছরের ছেলের মুখে এমন বড় বড় কথা শুনে তারা দুজনেই মুগ্ধ হয়ে যায় এবং হাসি চেপে রাখতে কষ্ট হয়। তারা যখন অনাথ আশ্রমে পৌঁছায়, তখন দেখে যে একটি জরুরি মেডিকেল ভ্যানে কাউকে নিয়ে যাওয়া হচ্ছে। তখন তারা জানতে পারেন মিস ল্যাং হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। এখন আশ্রমের হিসাব রক্ষক সিস্টার জেন সে ফর্মটি দেখে বলেন এটি সম্পূর্ণ। তিনি সেটি নিয়ে রাখেন এবং বলেন মিস ল্যাং সুস্থ হলে তিনি তাদের সঙ্গে যোগাযোগ করবেন। এর মাঝে চাইলে তারা এলিকে নিজেদের কাছে রাখতে পারেন।
এই কথা শুনে জয়ী ভীষণ খুশি হয়ে যায় এবং অ্যালেকও রাজি হয়ে এলিকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরতে চায়। তবে জয়ীর এই সিদ্ধান্তে অ্যালেক খুব একটা খুশি ছিল না। রাস্তায় তারা কে কিছুই বলছিল না। তখন এলি চুপচাপ গাড়িতে বাজতে থাকা গানের সঙ্গে গলা মেলাতে শুরু করে এবং তাদেরও গান গাইতে বলে। এটা দেখে জয়ী আর নিজেকে আটকে রাখতে পারে না এবং গান গাইতে শুরু করে। কারণ খুশির জন্য অ্যালেককেও বাধ্য হয়ে গান গাইতে হয়, কারণ বহু বছর পর জয়ীকে এত খুশি দেখাচ্ছিল। রাতে জয়ী এলির সুটকেস খুলে দেখে সেখানে তার স্যুট আর টাই অত্যন্ত গোছানো ভাবে রাখা। হঠাৎ এলি বাথরুম থেকে এসে তাকে বোঝাতে শুরু করে কোন টুথপেস্ট ভালো। জয়ী তার মুখে এত বুদ্ধিদীপ্ত কথা শুনে হেসে ফেলে এবং অ্যালেকের কাছে হাসতে হাসতে সব খুলে বলে। কিন্তু যখন অ্যালেক ঘুমানোর অজুহাত দেয় তখন জয়ী বুঝতে পারে অ্যালেক এখনো এলিকে তার ছেলে হিসেবে মেনে নিতে পারছে না। এই ভাবনায় সে মন খারাপ করে বাইরে বসে যায়। যখন এলি তাকে এত মন খারাপ অবস্থায় দেখে তখন সে বুক সেলফ থেকে একটি মোটা বই এনে জেইকে পড়ে শোনাতে বলে। জেই সে বই না পড়ে বরং বাচ্চাদের একটি গল্পের বই নিয়ে গল্প পড়তে থাকে। গল্প শুনতে শুনতে এলি বলে, আজ রাতে তুমি আমার পাশে ঘুমাবে? আর তখন জয়ী মেঝে দিয়ে তার পাশে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙার পর সে দেখে এলি তার দিকে তাকিয়েই ছিল। এলি তাকে জানায় অ্যালেক অনেক সকালে কাজের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছে। তবে আসলে সে ব্যাংকে গিয়েছিল লোন নেওয়ার জন্য, কারণ গত 2 মাস ধরে সে কর্মীদের বেতন দিতে পারছিল না। কিন্তু আগেই প্রচুর লোন নেওয়ায় ব্যাংক এবার তাকে লোন দেয়নি। এরপর সে নিজের কারখানায় গিয়ে কোনোভাবে কর্মীদের বুঝিয়ে তোলে। তবে তার মুখে লজ্জার উদ্বেগ স্পষ্ট ছিল। বাড়িতে এলি সেই দরজাটা নিয়ে প্রশ্ন করে, যা সবসময় বন্ধ থাকে। জয়ী জানাই এটি একটি বেডরুম, তবে সেখানে কাউকে ঢুকতে দেয়া হয় না। এরপর তারা দুজনে মিলে কাছের একটি বাগানে যায়, যেখানে এক ভিখারির মতো দেখতে একজন ব্যক্তি তাদের সঙ্গে কথা বলতে শুরু করে। সে নিজেকে কটস বলে পরিচয় দেয়। জয়ী ও এলি কার অদ্ভুত সব কথা শুনে হাসতে থাকে। কটস তখন কিছু খুচরা টাকা চায় এবং একটি তারিখ বলে, 15 মে 2007। এটা শুনে জয়ী অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এসব জানো কিভাবে? কটস বলে, আমি সব জানি, কারণ আমি এখানে আশেপাশে ঘুরি। এটা বলে সে চলে যায় আর জয়ী বিস্মিত হয়ে তাকিয়ে থাকে। তবে 15 মে 2007 কি ঘটেছিল তা এখনো রহস্যই থেকে যায়। পরের দিন কারখানায় বেতন না পেয়ে কর্মীরা চাকরি ছেড়ে চলে যেতে শুরু করে। শুধুমাত্র টম নামের এক পুরনো কর্মী রয়ে যায়। সমস্যায় পড়ে অ্যালেক জেইকে ফোন করে ডাকে এবং সে এলিকে নিয়ে সেখানে পৌঁছে যায়। কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে অ্যালেক কার অজান্তেই তাদের বাড়িটা বন্ধক রেখে দিয়েছে। এই কথা শুনে জয়ী কোনো কথা না শুনে রেগে গিয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে সে এলির সঙ্গে স্কুল নিয়ে কথা বলতে শুরু করে, কিন্তু এলি বরং অ্যালেকের সঙ্গে তার বৈবাহিক জীবন নিয়ে কথা বলতে চায়, যা বর্তমানে ভালো চলছে না। এলির এমন মনোবিজ্ঞানের মতো প্রশ্ন শুনে যে প্রথমে হেসে ফেলে। করে সে বলতে শুরু করে তারা হাই স্কুল থেকে একে অপরকে পছন্দ করত, একসঙ্গে খুব মজা করত। তবে গত কয়েক বছর ধরে তারা ভালো সময় কবে কাটিয়েছে মনে করতে পারছে না। পরের দিন দেখা যায় জয়ী এলিকে স্কুলে নামিয়ে দেয়, কিন্তু দুপুরে এলি একটি ট্যাক্সি নিয়ে সরাসরি অ্যালেকের কারখানায় চলে আসে। সেখানে কখন অ্যালেক ছাড়া আর কেউ ছিল না। অ্যালেক রেগে যায় এবং তাকে স্কুলে ফেরত নিয়ে যেতে চায়। তখন এলি তাকে বাবা বলে ডাকে, কিন্তু অ্যালেক কঠোরভাবে বলে দেয় যে তাকে শুধু অ্যালেক বলে রাখতে। তবে যাওয়ার সময় এলি যখন তার খেলনাগুলোর প্রশংসা করে তখন অ্যালেকের মেজাজ নরম হয়ে যায়, কারণ বাজারে তার খেলনা তেমন কদর ছিল না। পরে তারা দুজনে বাড়ি ফিরে আসে এবং দুজনকে জয়ীর রাগের মুখোমুখি হতে হয়। ঠিক তখন একটি চাইনিজ খাবারের ডেলিভারি বয় আসে। তারা জানতে পারে এই খাবার অর্ডার করেছিল। তখন তারা দুজনেই হেসে ফেলে। এইভাবে অ্যালেকও ধীরে ধীরে এলিকে পছন্দ করতে শুরু করে। রাতে ঘুমাতে যাওয়ার আগে জয়ী দেখে এলি সে বন্ধ ঘরের ভেতর থেকে একটি টেডি বিয়ার বের করে এনেছে। তখন সে সেটা সঙ্গে সঙ্গেই কেড়ে নেয় এবং তাকে কড়াভাবে হুঁশিয়ারি দেয় সে যেন আবার কখনোই সেই ঘরে না যায়। রাতের অর্ধেক সময় এলি চুপচাপ ঘর থেকে বেরিয়ে বাগানে যায় এবং বেঞ্চে ঘুমন্ত মিস্টার পটসকে জাগিয়ে তার সঙ্গে কথা বলে। পটস তাকে তার নতুন পরিবারের ব্যাপারে জিজ্ঞেস করে। এলি বলে, তারা আমার খুব খেয়াল রাখে, কিন্তু প্রতিদিন স্কুলে যেতে ভালো লাগে না। তখন পটস তাকে বলে, তোমাকে একটু ধৈর্য ধরতে হবে, কারণ প্রতিটি কাজেই সময় লাগে। এই অদ্ভুত কথোপকথনের পরদিন দেখা যায়
অ্যালেকের কারখানায় একজন ব্যবসায়ী আসে, যিনি আগেও তার পণ্য কিনতেন, কিন্তু এবার সে জানাতে এসেছে আর তার খেলনা কিনবে না, কারণ এই মন্দার সময় তার পুরনো ডিজাইনের খেলনাগুলো আর বিক্রি হচ্ছে না। সেটাকে দুটি প্রস্তাব দেয়। প্রথম প্রস্তাব, সে যেন নিজের ফ্যাক্টরি তার কাছে বিক্রি করে দেয়, আর দ্বিতীয় প্রস্তাব হলো না হলে কোনো নতুন আইডিয়া নিয়ে আবার ফিরে আসে। এই কথাগুলো শুনে অ্যালেক খুব চিন্তায় পড়ে যায়, কারণ সে অনেক টাকা খরচ করে খেলনার একটা বিশাল স্তর তৈরি করে রেখেছিল, কিন্তু যদি কেউ সেই খেলনাগুলো কিনতে না চায় তাহলে সে পুরোপুরি শেষ হয়ে যাবে। আজ সে তার বাবার কবরের পাশে গিয়ে ক্ষমা চাই, কারণ যে ফ্যাক্টরিটা তার বাবা 50 বছর আগে নিজের পরিশ্রমে গড়ে তুলেছিলেন, অ্যালেক কয়েক বছরের মধ্যেই সেই ফ্যাক্টরিটা ধ্বংস করে ফেলেছে। এইসব কথা যখন অ্যালেক বলছিল, তখন মিস্টার কক্স তার পিছনে দাঁড়িয়ে তা শুনছিলেন। তিনি তার কাছে এসে কবরের পাশে ফুটে থাকা গোলাপ ফুল দেখিয়ে চলে যান। অ্যালেক বুঝে যায় কক্স তাকে বলতে চেয়েছে এই ফুলের মতো আবার সবকিছু নতুন করে শুরু করা সম্ভব। তাই সে হাল না ছেড়ে আবার লড়াই করার সিদ্ধান্ত নেয়। এবার সে এলিকে ফ্যাক্টরিতে আসতেও মানা করে না। একদিন এলি অ্যালেককে জিজ্ঞেস করে কার্তুসে যে একটা পোস্টার লাগানো আছে সেটা কি? অ্যালেক বলে ওটা লেগোল্যান্ড নামের একটা জায়গার পোস্টার, যেখানে সে অনেক বছর আগে যেতে চেয়েছিল কিন্তু সময়ে হয়ে ওঠেনি। এরপর সে এলিকে তার তৈরি কিছু খেলনা দেখায় এবং বলে একসময় এই খেলনাগুলো খুব বিখ্যাত ছিল, কিন্তু এখন বাজারে ইলেকট্রনিক খেলনার জন্য এগুলোর কদর কমে গিয়েছে। এলি বলে ইলেকট্রনিক খেলনা বাচ্চাদের জন্য ভালো না, আর এগুলোর প্রেস বেশি দিন থাকে না। অ্যালেক তার কথায় খুশি হয়ে কাকে পছন্দের একটা রাশিয়ান পুতুল উপহার দেয়, যার ভিতরে আরো 5টা ছোট ছোট পুতুল থাকে। পরের দিন এলি জয়ীকে মিথ্যা বলে যে অ্যালেক আজ তাকে ঘুরতে নিয়ে যাবে এবং সে জয়ীকে নিয়ে সরাসরি ফ্যাক্টরিতে চলে যায়। ফ্যাক্টরিতে গিয়ে দেখে অ্যালেক অফিসের ডেস্কে ঘুমিয়ে আছে, তাই আজ কাজের অজুহাত দিতে পারে না এবং কাদের সঙ্গে যেতে বাধ্য হয়। এখন এলি বলেনি তারা কোথায় যাচ্ছে। সে অনলাইন ম্যাপ দেখে রাস্তা দেখিয়ে নিয়ে যেতে থাকে। তারা এক জায়গায় পৌঁছে কখন বুঝতে পারে যে এলি তাদের লেগোল্যান্ডে নিয়ে এসেছে, যে জায়গার কথা অ্যালেক গতকালই বলেছিল। ভিতরে ঢুকে প্রথমে এই একটা ছোট ট্রেনে চড়ে এবং জোর করে কাদের তো নিজের সঙ্গে বসাই। শুরুতে অ্যালেক এমন মুখ করে যেন এখানে এসে কারো একটুও ভালো লাগছে না, কিন্তু সে বেশিক্ষণ নিজেকে ধরে রাখতে পারে না। তারা একসঙ্গে স্কুটারে রেস দেয়। অ্যালেক জোরে চিৎকার করে। এরপর যখন এলি একটা মিনি ড্রাইভিং লাইসেন্স পায়, তখন সে নিজেরা জয়ীর জন্য লাইসেন্স চাইতে থাকে। এভাবে অনেক মজা করার পর তারা আইসক্রিম খেতে খেতে আরো গল্প করে আর হাসে। শেষ পর্যন্ত তারা রোলার কোস্টিং করে, যেটা অ্যালেক যে প্রথম দেখা হওয়ার সময় করেছিল। বাড়ি ফিরে এলিয়াস অ্যালেককে গল্প করে শোনাতে বলে। আজ অ্যালেকও এক আদর্শ বাবার মতো আগ্রহ নিয়ে গল্প শোনায়। পরে সে জয়ের কাছে যায়। এলিকাকে এত কাছাকাছি দেখে ভীষণ খুশি হয়। পরের দিন ভোরে এলি উঠে পিয়ানোর একটা সুর বাজাতে শুরু করে, যা সেখানে একটা কাগজে লেখা ছিল। সুর শুনে অ্যালেক ও জয়ী দৌড়ে নিচে নেমে আসে। তারা মনে করেছিল কেউ বুঝি ঘরে ঢুকে পড়েছে। এলি জিজ্ঞেস করলে জয়ী বলে এই সুর অ্যালেক একসময় তাদের ছেলেকে শেখাতো। এই কথা শুনে এলি বিস্ময় তাদের দিকে তাকায়। আজ তারা সিদ্ধান্ত নেয় এলিকে সবকিছু বলে দেবে। জয়ী এবার একটা ছবি অ্যালবাম খুলে তার ছেলে স্যামুয়েলের সম্পর্কে বলতে শুরু করে। বলে আজ স্যামুয়েল বেঁচে থাকলে এলির সমানই হতো। চোখের পানি আটকাতে চেষ্টা করতে করতে সে বলে স্যামুয়েলের প্রথম ফুটবল ম্যাচ, তার প্রিয় আইসক্রিমের কথা। সে বলে ও ছিল আমার অ্যাঞ্জেল, আমার পুরো পৃথিবী ছিল। তার কণ্ঠ ভারী হয়ে আসে। এরপর সে এলিকে সেই ঘরটাতে নিয়ে যায়, যেটা সবসময় বন্ধ থাকতো। ওটা ছিল স্যামুয়েলের বেডরুম, যা এখন আগের মতোই রাখা আছে। এলি জিজ্ঞেস করে আসলে কি হয়েছিল। জয়ী জানালার দিকে তাকিয়ে বলতে থাকে 2 বছর আগে একদিন স্যামুয়েল ফুটবল খেলার শেষে তার সঙ্গে বাড়ি ফিরছিল, তখন একটি গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়। এরপর তাদের জীবন আর আগের মতো ছিল না। এবার তারা এলিকে নিয়ে স্যামুয়েলের কবরের কাছে যায়। অ্যালেকের হাতে তখন সেই টেডি বিয়ার থাকে, যার জন্য একদিন জয়ী এলিকে বকেছিল। অ্যালেক বলে স্যামুয়েল প্রতিদিন রাতের বেলায় টেডি বিয়ারকে জড়িয়ে ঘুমাতো। সে কাঁদতে কাঁদতে বলে আজও সকালে ঘুম ভাঙলে আমার মনে হয় ও যেন এই ঘরেই আছে। মনে হয় আমার হৃদয়ে এক বিশাল ফাঁকা জায়গা তৈরি হয়েছে, আর যা কখনোই পূর্ণ হবে না। এইভাবে অ্যালেক আর জয়ী গত 2 বছর ধরে যে বেদনার হৃদয়ে চেপে রেখেছিল তা
কাজ চোখের জলের মাধ্যমে প্রকাশ পায়। তারা একে অপরকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদে। কিছুটা দূরে দাঁড়িয়ে মিস্টার কর্স চুপচাপ এই দৃশ্য দেখে। এরপর বাড়িতে জয়ী অ্যালেককে বলে যে এখন তাদের ছেলের ঘরটা পরিষ্কার করে দেওয়া উচিত। অ্যালেক দীর্ঘ নিঃশ্বাস নিয়ে রাজি হয়ে যায়। রাতে সে বাগানে গিয়ে জোনাকিগুলোর দিকে তাকিয়ে মিস্টার কর্সের কাছে যায়। অ্যালেক আবার তাকে ভালোভাবে চিনে ফেলে এবং তারা একসাথে বসে মন খুলে কথা বলে। মিস্টার কর্স তাকে জিজ্ঞেস করে সে কি ঈশ্বরে বিশ্বাস করে। অ্যালেক বলে কিভাবে সে বিশ্বাস করবে সে ঈশ্বরে যে মানুষের জীবন ধ্বংস করে। কর্স বলে এটা হয়তো ঈশ্বরের এক পরীক্ষা। এরপর সে বলে মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো তারা অতীতে বাঁচে এবং ভবিষ্যতে চিন্তা করে থাকে। কর্স বলে স্মৃতির জায়গায় জীবনে থাকা উচিত, কিন্তু সত্যিকারের সুখ পেতে হলে বর্তমানে বাঁচা শিখতে হবে। মিস্টার কর্সের এই কথাগুলো অ্যালেকের মনে গভীরভাবে প্রভাব ফেলে। পরের দিন সকালে নাস্তায় বসেও সে তার কথা স্মরণ করে। এলি তার রাশিয়ান ডল খুলে ও বন্ধ করতে করতে বলে মিস্টার কর্স এক রহস্যময় বাক্সের মতো যার ভিতরে কি আছে কেউ জানে না। এলির এই কথা অ্যালেকের চোখ চকচক করে ওঠে এবং বলে তার মাথায় এক নতুন আইডিয়া এসেছে। সে সঙ্গে সঙ্গে এলিকে নিয়ে কারখানায় যায় এবং নতুন একটা ডিজাইন তৈরি করতে থাকে। প্রতিবার ডিজাইন দেখালে এলি তা প্রত্যাখ্যান করে, তবুও অ্যালেক হাল ছাড়ে না এবং অবশেষে একটি ডিজাইন এলির পছন্দ হয়। এরপর অ্যালেক কাঠের একটি বাক্স তৈরি করে এবং তার মধ্যে 5টি ভিন্ন ভিন্ন খেলনা ভরে দেয়। এরপর সে পুরোনো ক্রেতা ও কিছু খেলনা ব্যবসায়ীদের ফোন করে বলে সে তাদেরকে তার নতুন প্রোডাক্ট দেখাতে চায়। প্রেজেন্টেশনের দিন তার পুরনো সহকারী টমও আসে, কিন্তু অ্যালেক নিজে না গিয়ে এলিকে ভেতরে পাঠায় আর নিজে বাইরে দাঁড়িয়ে দেখে। শিশুকে দেখে ব্যবসায়ীরা হাসতে শুরু করে। তাদের মনে হয় এটা কোনো রসিকতা, কিন্তু এলি আত্মবিশ্বাসের সঙ্গে বলে সে অ্যালেকের প্রতিনিধি হিসেবে এসেছে। সে বাক্স থেকে কাপড় সরিয়ে দেখায় উপরে একটা প্রশ্নবোধক চিহ্ন এবং লেখা মিস্ট্রি বক্স। জন তাকে জিজ্ঞেস করে বাক্সে কি আছে। এলি বলে যদি বলি তাহলে এটার মিস্ট্রি বক্স থাকবে না। এক ব্যবসায়ী এলির কথা বুঝে যায়। ও বলে মানুষ না জেনেও এই বাক্স কিনবে, কারণ রহস্য সবার ভালো লাগে। কেনার ও খেলার মধ্যে অর্ধেক আনন্দ। এই যুক্তি শুনে এক জাপানি ব্যবসায়ী সঙ্গে সঙ্গে 20,000 বাক্স অর্ডার করে দেয়। এরপর একে একে সব ব্যবসায়ী অর্ডার দিতে থাকে। অ্যালেক ভিতরে এসে দেখে সবার মুখে তার প্রশংসা। সে খুব খুশি হয় এবং তার পরিবার নিয়ে সে আনন্দ উপভোগ করে। এলির সঙ্গে খেলতে খেলতে বলে ইচ্ছে হলে সেটাকে বাবা বলে ডাকতে পারে। ওটা শুনে জুই ও এলি দুজনেই খুব খুশি হয়। এরপর এক সন্ধ্যায় এলি আবার বাগানে গিয়ে মিস্টার পর্সের সঙ্গে দেখা করে। পর্স অ্যালেকের সাফল্যে খুশি হয় ও এলির কানে কিছু কথা বলে। পরের দিন তারা তিনজন মিস্টার পর্সকে ক্রিসমাসে বাড়িতে নিমন্ত্রণ জানাতে আসে। ক্রিসমাসের দিন দেখা যায় মিস্ট্রি বক্স বাজারে দারুণ হিট হয়েছে। বাচ্চাদের মধ্যে তা নিয়ে পাগলামি চলছে। রাতে মিস্টার পর্স তাদের বাড়িতে আসে। এবার গোসল করে শেভ করে পরিষ্কার জামা পরে আসে। সবাই মিলে খাওয়া দাওয়া করে, খেলেও হেসে মজা করে। যাওয়ার সময় জুই পর্সের হাতে কিছু টাকা দেয়। কর্স নিতে চায় না, কিন্তু জুই বলে রাস্তার মানুষ হওয়ার আগে সেও কারো আদরের সন্তান ছিল, ঠিক যেমন তার নিজের ছেলে হতে পারত। রাতে জুই এলিকে ঘুম পাড়াতে গিয়ে সে জিজ্ঞেস করে সে কি ফেরেশতাদের বিশ্বাস করে। যে তাকে কোনো উত্তর দেয় না এবং সে অ্যালেকের কাছে যায়। ও তাকে একটি বুক দেয়। সে বলে সে আবার মা হতে চলেছে। যারা আসে তারা ছেড়ে দিয়েছিল। সে অলৌকিক সুখের খবর পেয়ে অ্যালেক খুব খুশি হয়। ও জয়ীকে জড়িয়ে ধরে। তারা এলিকে খবর দিতে চায়, কিন্তু ভাবে সে ঘুমিয়ে পড়েছে, কাল সকালে জানাবে। তারা জানতো না যে সে অনেকক্ষণ ধরে উপর থেকে চুপচাপ তাদের দেখছিল। পরের দিন সকালে অ্যালেক তার রুমে গিয়ে দেখে এলি নেই, শুধু একটি চিঠি পড়ে আছে। সঙ্গে সঙ্গে অনাথ আশ্রম থেকে ফোন আসে। মিস ল্যাং সুস্থ হয়ে ফিরেছেন। তিনি জানান এলি নামের কোনো ছেলেই তাদের আশ্রমে ছিল না এবং সেই ফর্মের উপরে থাকা ছবিও এখন নেই। এই কথা শুনে জুইয়ের হাত থেকে কফির কাপ পড়ে যায়। সে গিয়ে এলি লিগোল্যান্ডের ড্রাইভিং লাইসেন্স দেখে, সেখানেও এই ছবিটা নেই। তখনই তার মনে পড়ে যায় আশ্রমের কার্ডটি দিয়ে যাওয়ার লোকটি ছিল মিস্টার কর্স। সে উপরে গিয়ে এলির লেখা চিঠি পড়ে, যাতে সে লিখেছে তারা যেন তাদের ছেলেকে শুধু কষ্টের স্মৃতি না দিয়ে বরং ভালো স্মৃতি দিয়ে মনে রাখে। চিঠিতে সে তাদের প্রতি তাদের ভালোবাসার কথা বলে ও ভবিষ্যৎবাণী করে তাদের ঘরে একটি কন্যা সন্তান আসবে। সিনেমা শেষ দৃশ্যে দেখানো হয় অ্যালেক ও জুই তাদের ছোট মেয়ের সঙ্গে খুব খুশি। তখন জুই অনুভব করে যেন এলি আবার ফিরে এসেছে। সে এলির দিকে তাকাতে
মুহূর্তেই এলি হেসে অদৃশ্য হয়ে যায়, শেষ হয় এক অপূর্ব অনুভূতির সঙ্গে। কিন্তু গল্প এখানে শেষ হয় না। এরপর আমরা দেখতে পাই এলি আবার নতুন এক দম্পতির কাছে যায়, যারা হয়তো এখন গভীর কষ্টে আছে, যেমন অ্যালিকো জয়ী ছিল। এরপর দেখা যায় এই পিছনে ফিরে তাকায়, আর সেই সময় মিস্টার কটস, মিস সিল্যাং ও সিস্টার জেনকে দেখানো হয়, কিন্তু তারা খুব চুপচাপ, চোখে এক ধরনের শান্ত ও রহস্যময় হাসি। এই দৃশ্য দেখে বোঝা যায় তারা আসলে কোনো সাধারণ মানুষ নন, বরং এক ধরনের ঈশ্বরীয় দূত, যারা এই অ্যাঞ্জেল চাইল্ড এলিকে বিভিন্ন কষ্টে ভরা পরিবারে পাঠিয়ে থাকেন। আর এখানেই মুভির সমাপ্তি হয়।